প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মাতৃহীন শিশুদের মাতৃদুগ্ধের ব্যবস্থা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান 1975 সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক ও আইসিইউ বিভাগের ইউনিট প্রধান হিসাবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনারা স্বাগত। মাতৃদুগ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার রয়েছে সেটি হচ্ছে মাতৃদুগ্ধের গুণাবলী আসলে কি কি রয়েছে। বুকের দুধে রয়েছে সর্বোচ্চ লেভেলের পুষ্টি গুণাগুণ। এটা কার্বোহাইড্রেট বা শর্করা বলেন, প্রোটিন বলেন, চর্বি বলেন, সমস্ত কিছুতে গুণাগুণ রয়েছে অত্যধিক। তার ব্রেনের বৃদ্ধিতে একমাত্র দুধ যেটা বুকের দুধ, যেটাকে টোরিন নামক একটা সাবস্টেন্স আছে, যেটা বাচ্চাদের ব্রেনের গ্রোথে সাহায্য করে। আমরা যদি আর্টিফিশিয়াল অন্য প্রাণীর দুধের কথা চিন্তা করি, গরু, ভেড়া বা আমরা ছাগল বা অন্য প্রাণীর, তাহলে তারা কিন্তু এই গুণাগুণ নেই। আর যেই বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খাবে তারা কিন্তু তাদের আইকিউ, তাদের যে ইন্টেলিজেন্স পয়েন্ট, তাদের যে বাচ্চারা আর্টিফিশিয়াল দুধ বা অন্য প্রাণীর দুধ খাবে তাদের চেয়ে 8 পয়েন্ট বেশি থাকবে, যেটা বুকের দুধ ছাড়া অন্য কোথাও পাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় নাম্বার হলো বুকের দুধ যেই বাবুগুলো খাবে ঠিকমতো, অর্থাৎ 6 মাস পর্যন্ত, পূর্ণ 6 মাস পর্যন্ত, অর্থাৎ 180 দিন পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, এক ফোঁটা পানিরও কোনো প্রয়োজন নেই। যারা 6 মাস পর্যন্ত, পূর্ণ 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে তাদের শ্বাসকষ্ট হবে না, তাদের ডায়রিয়া হবে না, তাদের অ্যালার্জি হবে না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং ভবিষ্যতে এই বাবুগুলো লিউকেমিয়ার চান্স অর্থাৎ ব্লাড ক্যান্সারের চান্স অনেক কম। আর আমরা 6 মাস থেকে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার তৈরি দেব, কিন্তু সেই খাবারটা অবশ্যই বাসায় তৈরি খাবার হবে। আমরা বাজারে বা মার্কেটে যে আর্টিফিশিয়াল খাবার দাবার তৈরি এগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করব। কারণ এই খাবার দাবার খেলে গেলে বাবুগুলোর আসলে স্থূলতা বেড়ে যায়, বাবুগুলো আসলে বুদ্ধি শুদ্ধি ওইভাবে বাড়ে না, বাবুগুলো অলস হয়ে যায়। কিন্তু একটা জিনিস হয়, এই বাবুগুলো একটু মোটা সোটা হয়, তখন বাপ মা দেখতে আসলে খুব খুশি হয়ে যান, কিন্তু এই খুশিটা তার ভবিষ্যতের জন্য আসলে আসল খুশির কারণ হয় না। সেই জন্য আমরা বুকের দুধের বিকল্প কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই মায়েদের জন্য। যে মায়েরা বুকের দুধ খাওয়াবেন, প্রথম 6 মাস ঠিক মতো বুকের দুধ খাওয়ালে তারা ল্যাকটেশনাল এমেনুরিয়া নামক একটা শব্দ আছে, যেখানে অর্থাৎ কোনো ধরনের কন্ট্রাসেপটিভ ছাড়া অটোমেটিক তারা আসলে গর্ভনিরোধ সম্ভব। তাহলে একটা বড় উপকার। দ্বিতীয়ত হচ্ছে যে মায়েরা বুকের দুধ খান তাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হওয়ার চান্স একেবারে কমে যায়, ম্যাস্টাইটিস হয় না, মায়েদের ব্রেস্টের এঙ্গোজমেন্ট হওয়ার সুযোগ পায় না, তাহলে এটা বড় উপকার। আর মায়েদের জরায়ুর ইনভলিউশন, যেটা হলো বাচ্চা হওয়ার পরে মায়েদের যে আসলে 6 সপ্তাহ পর্যন্ত যে ব্লিডিংয়ের যে পিরিয়ড যেটাকে বলা হয় পিরিয়ড, এই সময় ব্লিডিংয়ের চান্স অনেক কমে যায়। অতএব জরায়ুর ইনভলিউশন, জরায়ুটা যে বড় হয়ে গিয়েছিল গর্ভ অবস্থায়, এটা আস্তে আস্তে ছোট হয়ে আসে আর এম্পাওয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি পায়। মা মনে করে যে আমি আমার বাবুকে দুধ খাওয়া বাঁচিয়েছি, দুধ খেয়ে তার সেবা করতে পেরেছি এবং তার চিকিৎসা সহযোগিতা করতে পেরেছি, এতে মায়েরও কিন্তু একটু তার কনফিডেন্স বৃদ্ধি পায়। যদি মা ঠিক মতো দুধ খাওয়াতে পারে, যে বাচ্চাগুলো বুকের দুধ খাবে তাদের আইকিউ বৃদ্ধি পাবে, তারা ভালো ভালো জায়গায় চান্স পাবে, তারা স্কুল কলেজে ভালো করবে। আরও বড় উপকার আছে যে বুকের দুধ খেলে এই বাবুগুলো হাসপাতালে ভর্তি হতে হবে না। তাহলে যে বাবুগুলো ক্রিটিক্যাল, যে বাবুগুলো আসলে বেডের অভাবে চিকিৎসা পাচ্ছে না, সে বাবুগুলোকে আপনাকে অন্য রোগের জন্য তাদের চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুযোগ হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা, এর সাথে আসলে মাতৃদুগ্ধের কি সম্পর্ক রয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা আসলে বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদের ভাষায় মাতৃদুগ্ধ হলো একটা সুপার ফুড। এর চেয়ে মানে অত্যাধুনিক ফুড বা শক্তিশালী ফুড বা খাবার বা এর চেয়ে প্রিয় খাবার, এর চেয়ে ভালো খাবার, এর চেয়ে উন্নত খাবার পৃথিবীতে দ্বিতীয়টি নেই। অতএব নবজাতক এবং শিশুদের, যারা 2 বছর পর্যন্ত যারা শিশুরা বুকের দুধ খাবে, এটা হলো মূল নীতি। আমাদেরকে অবশ্যই জন্মের 1 ঘন্টার মধ্যে এই মায়ের বুকের দুধটা শুরু করতে হবে এবং প্রথম যে দুধটাকে, যে গাঢ় এবং হলুদ দুধ যেটাকে শাল দুধ বলা হয়, এটাকে শুরু করা এখন আমাদের প্রত্যেকের জন্য এটা বাধ্যতামূলক হওয়া উচিত। এখন এই ক্ষেত্রে, কারণ এই শাল দুধে হলো
তার জীবনের প্রথম টিকা বা ভ্যাকসিন হিসাবে বাবুর জন্য কাজ করে। এটাতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের দরকার অ্যান্টিবডি। এটাতে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে। এই বাবুগুলো ডায়রিয়া হয় না, এই বাবুগুলো নিউমোনিয়া হয় না, এই বাবুগুলো কান পাকে না, এই বাবুগুলো সব দিক দিয়ে অ্যালার্জি থেকে দূর থাকে। 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্টফিড, 6 মাসের পর থেকে পারিবারিক খাবার এই বুকের দুধের সাথে চলবে। তাইলে কিন্তু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা পুরোপুরি মাত্রা পেয়ে যাব। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের আসলে বুকের দুধ পর্যাপ্ত হয় না, তাদের ক্ষেত্রে আসলে কি আচ্ছা, করণীয়? এই কথাটা আপেক্ষিকভাবে আসলে মনে হলো, মায়ের কাছে মনে হলো এটা আসলে যথেষ্ট এভিডেন্স ভিত্তিক না। দুধ পায় না এই কথাটা আমরা বলবো না, কারণ আল্লাহ তাআলা যেহেতু আল কোরআনে সূরা বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাচ্চা পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুধ খাবে। আল্লাহ তো কোরআনের কোথায়ও মানে বুকের দুধের বিকল্প অন্য কোনো দুধের কথা বলেন নাই। যদি আসলে বুকের দুধ যথেষ্ট না হতো, অন্য কোনো দুধ হতো, তাহলে আল কোরআনের কোথায় না কোথায় আমরা হয়তো কৌটার দুধ বা অন্য কোনো প্রাণীর দুধ কোনো একটা রেফারেন্স থাকতো, সেটা তো নেই। সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে বাবা মা যদি কোনো কারণে সেপারেশনও হয়ে যায়, যদি মা বাবা একসাথে না থাকেন অথবা মা কোনো কারণে নেই, বাবাকে দায়িত্ব দেওয়া আছে, উনি একজন মহিলা জোগাড় করে তাকে বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। মা যদি সেপারেশন হয়েও বাচ্চাটা যদি নিজে যদি উইলিংলি নিতে চান যে তাকে 2 বছর বুকের দুধ খাওয়াবেন, তাহলে সেই ক্ষেত্রে মা বুকের দুধ খাওয়াবেন। সেই ক্ষেত্রে বাচ্চার বাবা যিনি বায়োলজিক্যাল ফাদার, ওনাকে কিন্তু মায়ের বড় পোষে দায়িত্ব নিতে হবে। ওই সময় তার ওনার ওয়াইফ হিসাবে না, কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে দুধ মা হিসাবে, তাকে ভরণ পোষণের দায়িত্ব দিতে হবে। যদি অন্য কোনো দুধের প্রয়োজন হতো, আল্লাহ এই সূরা তালাকে অন্তত কোথায় বলে দিত যে না, বাচ্চার মা যদি না থাকেন বা যদি থাকেন বা বড় বিপদে পড়ে যান তাহলে অন্য দুধ খাওয়াবেন, সেই কথা নাই। অতএব বুকের দুধের বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। আমরা অনেকেই কিন্তু বলতে শুনি যে পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে এবার না। আসি, পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না এই কথাটা আসলে এটা আসলে যুক্তিযুক্ত না। বুকের দুধ পায় না এটা যেমন যুক্তিযুক্ত না, পর্যাপ্ত হয় না এটাও যুক্তিযুক্ত না। এখন বাচ্চা যথেষ্ট দুধ পাচ্ছে কিনা এটা আইডেন্টিফিকেশনের জন্য বেশ কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টসগুলো আসলে মায়েদের কাছে জানা নেই। মায়েরা যদি বুঝেন বা জানেন তখন বলবেন যে নিজেরাই বলবেন যে না আমার দুধ যথেষ্ট হয় অথবা আমাদের সেই পয়েন্টগুলো। 1 নম্বর হলো বাচ্চাকে দিনে অন্তত 8 বার বুকের দুধ দিতে হবে। 2 ঘন্টা পর পর, 3 ঘন্টার পরে না, 2 ঘন্টার আগে না। অর্থাৎ বাচ্চাকে যে 8 থেকে 12 বার বুকের দুধ দেওয়া হয়, বুকের দুধ খাওয়ার পরে সাথে সাথে বাবুর যদি যথেষ্ট দুধ পায়, সে দুধ খাওয়া অবস্থায় সে নিজে নিজে ঘুমিয়ে যাবে, ওইখানে মায়ের স্তন ছেড়ে দিবে। তারপরে বাবুটা দুধ খেয়ে একটানা মিনিমাম 2 ঘন্টা সে ঘুমিয়ে থাকবে। আমরা ইউজুয়ালি 1 সপ্তাহ পর থেকে বলে থাকি বাচ্চা যদি দিনে 6 বার অন্তত প্রস্রাব করে তাইলে তার বুকের দুধ যথেষ্ট। এখন এই প্রথম 6-7 দিন নিয়ে একটা বড় ডায়লেমা। সেই ক্ষেত্রে হলো প্রথম দিন যদি 1 বার প্রস্রাব করে যথেষ্ট, দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার, চতুর্থ দিন 4 বার, পঞ্চম দিন 5 বার, ষষ্ঠ দিন 6 বার। এই মাত্রায় যদি বাচ্চা বুকের দুধ খেয়ে প্রস্রাব করতে পারে তাহলে বুঝতে হবে তার যথেষ্ট বুকের দুধ হয়েছে। বুকের দুধ বাচ্চা পেতে যায় কিছু কষ্টের শিকার হয়। সেই কারণগুলো কি কি? মায়েদের নিপলটা যদি ফ্ল্যাট থাকে অথবা যদি ভিতরে যেয়ে থাকে অথবা যদি যেটাকে ইনভার্টেড নিপল আমরা বলে থাকি যে ভিতরে নিপল আছে, সেই ক্ষেত্রে বাবু তো নিপল ধরা তো সুযোগ পায় না, সে টানবে কিভাবে, সে দুধ নিবে কিভাবে? এটা দূর করতে মাত্র 12 থেকে 36 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগে। নিশ্চয়ই। জাস্ট একটু মেসেজ, ওকাতানি ব্রেস্ট মেসেজ নামে একটা শব্দ আছে। মাতৃহীন শিশু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাতৃদুগ্ধের ব্যবস্থাপনা আসলে কি হওয়া উচিত? ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন, যেটা আসলে পথ শিশুর পথ নবজাতক নিয়ে কাজ করে, এটা কাজ করতেছি গত 10 বছর যাবত। এই পর্যন্ত 77 জন নবজাতককে ডাস্টবিন, রাস্তাঘাট, নদী নালা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে এনে ক্রিটিক্যাল অবস্থায় তাদেরকে সাথে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ হওয়ার পরে এই পর্যন্ত প্রায় 64 জন বাবুকে বিভিন্ন পরিবারে আইনের মাধ্যমে দত্তক দেওয়া হয়েছে। আচ্ছা। এই বাবুগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বড় বেশি প্রয়োজন হয় বুকের দুধ, কারণ NAC নামক একটা রোগ আছে যেটা নেক্রোটিস এন্টারকোলাইটিস বলে, তাকে ওই মা বাবুকে বাঁচা রাখার একমাত্র উপাদান বুকের দুধ। এখন বাবুর তো মা নেই, তাহলে তার কি হবে? তাহলে এই বাবুগুলোর জন্য আমরা যেটা করেছি, যেটা এ পর্যন্ত চেষ্টা করে আসতেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন দিয়ে যা দরুদি মা যারা আছেন তাদেরকে আমরা খুঁজি, তারা আসেন, তাদের দুধটা একদিন হয়তো দিয়ে গেলে মা তো বারবার আসতে পারে না, একজন তো আরেকজনের বাচ্চার জন্য বারবার, এটা আমরা একটু সংরক্ষণ করি, সংরক্ষণ করে করে তাকে এই বাবুগুলোকে খাওয়িয়ে তার সম্পূর্ণ ডাটা রেখে এই বাবুগুলিকে সুস্থ করার একটা ব্যবস্থা নিয়েছি। তো আমরা 2019 সাল থেকে বাংলাদেশে চেষ্টা করে আসছি যে আমরা শরিয়া ভিত্তিক একটা মাতৃদুগ্ধ ডোনেশন এবং কালেকশন সেন্টার তৈরি করার জন্য। এটা অলমোস্ট আলহামদুলিল্লাহ এখন আলোর মুখ দেখার পর্যায়ে চলে আসছে। গত মাসের 16 তারিখে প্রধানমন্ত্রী, যিনি শিশু বান্ধব প্রধানমন্ত্রী, উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি এই পথ শিশুগুলোকে, পথ নবজাতককে কী করতেছেন বা তাদের বাঁচায় রাখার কি আপনার আছে, কি করতেছেন, আর তাদের জন্য আপনার কি করণীয় এখন সামনে আছে, কি আপনি করতে চান। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলছিলাম যে আমি কোনো
পথ নবজাতক না, কোনো নবজাতকের মৃত্যু আমি রাস্তায় আর দেখতে চাই না। তো এটার জন্য কী করা লাগবে, যে এই নবজাতকগুলো যাদের মানে তাদেরকে বাঁচায় রাখার জন্য আমার শরিয়া ভিত্তিক একটা হিউম্যান মিল্ক স্টোরেজ অ্যান্ড ডোনেশন সেন্টার খুবই জরুরি দরকার। আচ্ছা, তো এই ব্যাপারে অলরেডি উনি উদ্যোগ নিয়েছেন, উনি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে নির্দেশনা দিয়েছেন আগস্টের 1 থেকে 7 তারিখ পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এবারের প্রতিপাদ্য বিষয় যেহেতু যে বুকের দুধ মানে টেকসই শুরুর জন্য একটা বুকের দুধ স্তন্যপান শুরু করা জরুরি দরকার, এবং তাহার জন্য যাহা করা দরকার অর্থাৎ তাকে এগিয়ে নেওয়ার জন্য যা করতে তাই করতে হবে। তাইলে এই বাবুগুলিকে বাঁচিয়ে রাখতে বা এই বাবুগুলিকে করতে হলে তাইলে এটা বিকল্প তো কিছু নেই। যদি তার শুভ সূচনা করতে হয় যে বাবুগুলোর মা নেই, যারা আসলে মাতৃহীন, তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে তাদের বুকের দুধ দেওয়ার যে শুভ সূচনা যদি করতে হয়, তাদের তো মায়ের দুধের একটা সেন্টার তো একটা অবশ্যই লাগবে। এখানে যেটা আমাদের বড় একটা যেটা ছিল যে বাধা ছিল, যে এই বাবুগুলো দুধ যারা দান করবেন এবং যে বাবুগুলো দুধ খাবেন তাদের আইডেন্টিটি, ইসলামে বড় এটা হলো আইডেন্টিটি, এছাড়া আর কোনো বাধা নেই। তো আইডেন্টিটি নেওয়ার জন্য অলরেডি এখানে একটা ডাটাবেস তৈরি করা হয়েছে, বালাম খাতা তৈরি করা হয়েছে, সূরা নিসার 23 নম্বর আয়াত নেওয়া হয়েছে, এবং একটা ইনফরমেশন প্যাক তৈরি করা হয়েছে যেখানে একটা ভোটার আইডি কার্ড থাকবে, যিনি দিবেন যিনি নেবেন দুইজনের ভোটার আইডি থাকবে, তারপর দুধমার নাম লিখে দেওয়ার ব্যবস্থা আছে, তাদের দুইজনের ফটোগ্রাফ আদান প্রদান হচ্ছে, এবং একটা আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে, রিসিপিয়েন্ট এবং ডোনার কার্ড। এই কার্ডে দুইজনের ইনফরমেশন আজীবন থাকবে। তাহলে আমরা এই ব্যবস্থাগুলো নিয়ে এই বাবুদের জন্য একটা যদি হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার যদি আমরা শরিয়া ভিত্তিক হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার যদি চালু করতে পারি, তাহলে আমরা যে টেকসই উন্নয়নের জন্য শুভ সূচনা যে বুকের দুধে এই বাবুগুলোর বুকের দুধের একটা সূচনা তৈরি হবে। এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আমরা এই পথ নবজাতক কেউ যদি কোথাও রাস্তাঘাটে পড়ে থাকতে দেখেন, তাকে যেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করেন। আমরা কোনো পথ নবজাতকের রাস্তায় পড়ে মৃত্যু হতে দিব না ইনশাল্লাহ, যদি আল্লাহ তার হায়াত রাখে। এবং তাকে যদি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এয়ার অ্যাম্বুলেন্স সাপোর্ট দিয়েও যদি তাকে চিকিৎসার জন্য আনা দেওয়া লাগে, সেই ব্যবস্থা আমরা করে নেব ইনশাল্লাহ। হিউম্যান মিল্ক স্টোরেজ এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। কথা হচ্ছিল মাতৃহীন শিশুদের মাতৃদুগ্ধ ব্যবস্থাপনা নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে, তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে, এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন
1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, একটা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড, এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার, এই বিষয়টি আসলে কি এবং এর মাধ্যমে আসলে নবযুগের সূচনা হচ্ছে কিনা? এটা একটা নবজাতক বাঁচানোর জন্য বাংলাদেশে একটা, আমরা যদি বলি যে এটা অবিস্মরণীয় একটা বিষয় হবে। কারণ এতদিন যে বাবুগুলো আসলে রাস্তাঘাটে পড়ে মারা যেত, যাদের মা নাই, যারা এনআইসিতে শুধুমাত্র বুকে দুধে বাবা মারা যেত, এই বাবুগুলো ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হায়াত রেখে থাকে তারা মারা যাবে না। হিউম্যান মিল্ক স্টোরেজ অ্যান্ড ডোনেশন সেন্টার এটা হলো একটা জাস্ট একটা মেশিন, একটা পদ্ধতি। এই পদ্ধতিতে এখানে 4টা যন্ত্র থাকে। একটা হলো আপনার হিউম্যান মিল্ক পাস্তুরাইজার, একটা হলো স্টেরিলাইজার, একটা হট এয়ার ওভেন, আর একটা লেমিনার এয়ার ফ্লো। আর এই দুধগুলো সংরক্ষণ করার জন্য একটা স্পেসিফিক একটা ব্যবস্থা, ডিপ ফ্রিজার, যেখানে 18 মাস পর্যন্ত মায়ের বুকের দুধের গুণাগুণ বজায় রেখে সম্পূর্ণ স্টোর করা যায়। একদিন যদি একটা মা একটু ডোনেট করেন দুধ, এটা 18 মাস পর্যন্ত থাকবে, এটা রাখার ব্যবস্থা আছে। আর এখানে অন্য প্রাচ্যের জগৎ থেকে এইটার পার্থক্যটা হলো এখানে প্রত্যেকটা মায়ের দুধ আলাদা আলাদা সংরক্ষণের ব্যবস্থা আছে। প্রত্যেকটা মায়ের দুধ ইভেন 5 ml মিল্ক পর্যন্ত আলাদা পাস্টারাইজ করার ব্যবস্থা আছে। 5 ml 10 ml দুধও আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা আছে। আর এটার জন্য যে স্টেনলেস স্টিল কৌটাগুলি তৈরি করছে, এটা হিট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। 760 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই কন্টেনারে কিছু হবে না। প্লাস এটা বরফে এটা নষ্ট হয়ে যাবে না, তার স্টিকার আজীবন থাকবে। এটার মাধ্যমে যেটা হলো আমরা ক্রিটিক্যাল বাবুগুলোকে একটা দুধ দিতে পারি। আমরা শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, যেটা আইসিএমএস হিসাবে বা আপনারা ইউজালি মাতোল হাসপাতাল হিসাবে যেটা পরিচিত বা চিনে থাকেন, এটাতে অলরেডি এই যন্ত্রপাতিগুলো আমরা স্থাপন করেছি। এখন শুধুমাত্র যন্ত্রপাতিগুলি ইউজার অপেক্ষায় আছে। এখানে সরকারের এক্সট্রা কোনো ফাইন্যান্সিয়াল কোনো ইনভলভমেন্ট নেই, এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ হবে না। আর এটা সম্পূর্ণরূপে বিনামূল্যে জাস্ট চ্যারিটি হিসাবে এটা ব্যবহৃত হবে। যারা দুধ দান করবেন তারাও বিনামূল্যে চ্যারিটি হিসাবে দিবেন, এবং যারা নেবেন তারাও সম্পূর্ণরূপে চ্যারিটি হিসাবে নেবেন। এখানে কোনো আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। আর এখানে ওই যে বললাম সম্পূর্ণ ডাটা, আপনি যদি 100 বছর পরে এসেও যদি এই ডাটাবেজে ডাটা দেখতে চান যে কোন বাবুর দুধ কোন মা দিয়েছে, কে খেয়েছে, তাও পাবেন। হার্ড কপিতে থাকবে, সফট কপিতে থাকবে, এবং এটা ক্লাউড বলেন, গুগল বলেন, সমস্ত হিউম্যান মিল্ক স্টোরেজের একটা অ্যাপ থাকবে। অ্যাপসেই সমস্ত কিছু থাকবে। এটা একটা পদ্ধতি বা প্রসেস, এটা স্যার আর কিচ্ছু না, শুধু জীবন বাঁচায় রাখা, জীবন রক্ষাকারী একটা প্রসেস। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। কথা বলছিলাম মাতৃহীন শিশুদের মাতৃদুগ্ধ ব্যবস্থাপনা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাধারণত দেখা যায় যে যদি পুরুষ ছেলে, সে জন্মের পরে দেখা গেল যে তার অন্ডকোষের থলিতে অন্ডকোষের যে বিচিটা অর্থাৎ টেস্টিসটা আসে নাই, তাহলে এটা নাই, মিসিং হয়ে গেছে। একটা আছে একটা নাই,
এটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস। দেখা গেল যে তার হচ্ছে পেশাব করার সময় পেশাবের ঠিকমতো বের হতে পারতেছে না, এবং সামনের দিকে চামড়াটা বড় এবং আটকানো, এবং পেশাব করার সময় ফুলে যায়, যেটাকে বলা হয় ফাইমোসিস। সেটা একটা সমস্যা। এবং দেখা যায় যে অনেক সময় যে পেশাবের রাস্তার মুখটা যেই মাথায় থাকার কথা একদম টপে, সেখানে না থেকে নিচে দিয়ে পেশাব আসতেছে, দেখতে একটু কেমন লাগতেছে, বাঁকা ছোট। আবার দেখা যায় যে নিচের থেকে না হয়ে উপরের দিক দিয়ে আসতেছে, অর্থাৎ যদি এরকম হয় তাকে আমরা বলি হাইপোস্পেডিয়াস এবং ইপিস্পেডিয়াস। এরকম আরও সমস্যা থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।